আপনাদের স্বাগতম। এর আগে আরবের ভূপ্রকৃতি সম্পর্কে তোমাদের একটু আলোকপাত করেছি তোমাদের সামনে। আজকে সেই উত্তর আরব জাতি সম্পর্কে আলোচনা করব। আরব জাতি প্রত্যেকটা ভূখণ্ডে এক এক সময় এক এক জাতি বসবাস করেছে, তদ্রূপ আরব ভূখণ্ডেও দেখা যায়। আরব ভূখণ্ডে স্বাতন্ত্র্য ও স্বকীয়তা বোধের ভিত্তিতে আরব জাতিকে তিনটি শ্রেণীতে ভাগ করা যায়। এক, আরবের বাইদা; দুই, আরবের আরিবা; তিন, আরবের মুস্তারিবা। তো আরবের আরিবা সম্পর্কে আমরা যতটুকু জানি, আরিবা এরা ছিল আরবের সবচেয়ে প্রাচীন অধিবাসী। এদেরকে এই বাইদা অর্থ জঙ্গল বলা হয়। বাইদাবাসীদের বাদিয়া বলা হয়ে থাকে। বেদুইন বলা হয়ে থাকে। এদের আরব বাইদাদের সঠিক ঐতিহাসিক তথ্য কোনো ঐতিহাসিক গ্রন্থে পাওয়া যায় না। এই জাতি কিছু ধ্বংসাবশেষ বা কোরআন ও হাদিসে কিছু কথা উল্লেখ করা আছে, বিধায় এদের সম্পর্কে বিস্তৃতভাবে জানা যায়। এদের মধ্যে প্রাচীন অধিবাসীদের মধ্যে আমরা দেখতে পাই আর সামুদ, অমালিকা ইত্যাদি জাতি বিভিন্ন সময় বিভিন্নভাবে এসেছিল এবং তারা আল্লাহর নির্দেশ অমান্য করায় এবং পাপাচারে নিমজ্জিত থাকায় তারা এক সময় ধ্বংস হয়ে গেছে। আরবে বাইদা আরবের অতি প্রাচীন জাতি, যাদের আসলে ঐতিহাসিক কোনো গ্রন্থে এদের কথাবার্তা শোনা যায় না, শুধুমাত্র কোরআন কারিমে দেখতে পাওয়া যায়। তারপরে দুই নম্বর হচ্ছে আরবে আরিবা বা প্রকৃত আরব। আরবে আরিবা বা প্রকৃত আরব। আরবে বাইদা জাতি ধ্বংসপ্রাপ্ত হওয়ার পর যারা আরবে আবাসস্থান গড়ে তোলে এদেরকে আরবে আরিবা বা প্রকৃত আরব নামে অভিহিত করা হয়। এই আরবে আরিবা তারা নিজেকে ইয়াকুব ইবনে কাহতানের বংশধর বলে চিন্তা ভাবনা করতেন। ইয়াকুব ইবনে কাহতান নূহ আলাইহিস সালামের বংশধর ছিলেন। ইয়াকুব ইবনে কাহতানের বংশধর নূহ আলাইহিস সালামের বংশধর ছিলেন। তাদের সভ্যতা ও সংস্কৃতি, তারা ইয়েমেনে বসবাস করত বা দক্ষিণ আরবে বসবাস করত। এই জন্য তাদেরকে ইয়েমেনীয় বলা হয়। এরা দীর্ঘ যুগ ধরে বসবাস করে এবং সভ্যতার উন্নতি চরম শিখরে আরম্ভ করে। যাও ইয়াকুব বংশে আব্দুল শামস ইবনে ইয়াসজার নামক এক ব্যক্তি ছিলেন। তিনি সাবা নামে পরিচিত এবং এই সাবা ইয়েমেনের সকল বংশধর
ইয়েমেনের সকল বংশ এই সাবা পর্যন্ত গিয়ে সকল বংশের ধারা সাবা পর্যন্ত গিয়ে পৌঁছায়। এই সাবা সকল বংশধারা সাবা পর্যন্ত গিয়ে পৌঁছায়। আর এই সাবা যিনি ছিলেন তিনি ইয়েমেনের বিখ্যাত শহর তৈরি করেছিলেন। এই শহরটি মহাপ্লাবনে ধ্বংস হয়েছিল, যা কোরআনুল কারিমে উল্লেখ আছে। আমরা এটা হয়তো শুনেছি কখনো কখনো। যা হোক, এরপরে আমরা 3 নম্বরের কথা বলবো আরবে মুস্তারিবা। আরবে মুস্তারিবা এই সময় আরবে আরিবা এই সময় অর্থাৎ মুস্তারিবা গোত্রের যখন আবির্ভাব, এই তার আগে এরা আরবের বিভিন্ন এলাকায় বিভিন্ন প্রদেশে বিভিন্নভাবে বিভক্ত হয়ে পড়ে। এই সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম ও হযরত হাজরা আলাইহিস সালাম এই মক্কায় আগমন ঘটে এবং এই মক্কায় আগমন ঘটা এই সময়কালে ইব্রাহিম সালাম ও ঈসা আলাইহিস সালাম ইব্রাহিম সালাম ও ইসমাঈল আলাইহিস সালাম মক্কা ঘরে সংস্কার করে। আর ইতিমধ্যে জমজম কূপের আবির্ভাব হয়। আর জমজম কূপের আবির্ভাব হয়, এখানে কিছু নতুন নতুন আবাসস্থল গড়ে ওঠে এবং কিছু লোকজন এখানে বসবাস আরম্ভ শুরু করে। এই সময় ইসমাঈল আলাইহিস সালাম, হযরত হাজরা আলাইহিস সালাম ও ইসমাঈল আলাইহিস সালামের বংশধর আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকে। এই নতুন নবাগত কিছু লোকদেরকে আরবে আরিবারা প্রকৃত আরব বলে নাকি প্রকৃত আরব যারা, তারা এই নবাগত লোকদেরকে আরবে মুস্তারিবা নামে অভিহিত করে এবং মুস্তারিবারও প্রকৃত আগের অধিবাসীদের প্রকৃত আরবে আরিবা বলে অভিহিত করতে থাকে। যাও, এই জাতি দুটির মধ্যে আচার আচরণের বিশেষ পার্থক্য ছিল। উল্লেখ্য, রক্তের পবিত্রতায় আরবে আরিবা বা ইয়েমেনিরা মুস্তারিবাদের তুলনায় অধিক শক্তিশালী ছিল এবং মদিনা হিজরতের করার পর প্রকৃতপক্ষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সহযোগিতা লাভ করেছিলেন। হযরত ইসমাঈল আলাইহিস সালাম এর এক বংশধর আদনান, হযরত ইসমাঈল আলাইহিস সালামের বংশধর আদনান এই মুস্তারিবা গোত্রের প্রতিষ্ঠাতা ছিলেন। মুস্তারিবা গোত্রের প্রতিষ্ঠাতা ছিলেন আদনান। হেজাজ, নজদ, পেত্রা ও পালমিয়া অঞ্চলের বসবাসকারী মুস্তারিবা গোত্রের নিজারী শাখা থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কুরাইশ বংশের উদ্ভব হয়। এরপরে আমরা আরব জাতি সম্পর্কে এই আরবে আরিবা, আরবে বাইদা, আরবে মুস্তারিবা সম্পর্কে যে আলোচনা করলাম, এরপরেও আরব অধিবাসীদের শ্রেণী বিভাগ ভূপ্রকৃতির তারতম্য অনুসারে আরবের অধিবাসীদের 2 শ্রেণীতে বিভক্ত করা হয়। ভূপ্রকৃতি অনুসারে আরববাসীদের ভূপ্রকৃতি অনুসারে 2 ভাগে ভাগ করা যায়। একটা হলো শহরবাসী আর একটা হলো মরুবাসী। শহরবাসী আরবের লোকেরা উন্নত তৃণভূমি, শস্য শ্যামল ভূমিতে বসবাস শুরু করে এবং কিছু অংশ মরুবাসী
যাযাবর, বেদুইন, এরা এখানে সেখানে ঘুরে বেড়ায়। মূলত শহরবাসী বেদুইনরা শহরবাসী বেদুইনরা আরবের উৎপত্তিহীন অঞ্চলগুলো স্থায়ীভাবে বসবাসের জন্য সুবিধা ছিল এবং এর কিছু ফসলাদি উৎপন্ন হতো। তাই কিছু আরববাসী এই শহরে বসবাস করতে থাকে। এই শহরবাসীরা স্বভাব চরিত্রের দিক দিয়ে অনেকটা মাধুর্যপূর্ণ। আর এদের মূলত ব্যবসা ও কৃষি কাজের উপর এরা বসবাস জীবিকা নির্বাহ করতেন। এরা ব্যবসা বাণিজ্যে বহির্বিশ্বের সাথে যাওয়া আসার ফলে এদের স্বভাব আচার আচরণ ও স্বভাব আচার আচরণ অনেকটা মাধুর্যপূর্ণ ছিল। পক্ষান্তরে মরুবাসী যাযাবর এরা আসলে দুর্ধর্ষ, কর্কশ, এই জন্য এদের বেপরোয়া দুর্ধর্ষ মরুবাসী বেদুইন এরা অনেকটা বেপরোয়া ভাবে চলাফেরা করত এবং এদের মূল ব্যবসা মানে ছিল এক চারণভূমি থেকে আরেক চারণভূমি ঘুরে বেড়ানো, অর্থাৎ তৃণের সন্ধানে তারা এক চারণভূমি থেকে আরেক চারণভূমি। তাদের আবাসস্থল ছিল, ঘর ছিল মূলত তাঁবু, খাবার ছিল উটের গোস্ত এবং ছাগলের পানীয় ছিল উটের এবং ছাগলের দুগ্ধ। এই সমস্ত খেয়েই তারা বসবাস করত। অনেক সময় তারা শহরবাসীদের কাছ থেকে লুটপাট করে তাদের জীবিকা নির্বাহ করত। আর শুধু লুটপাট করতো সেটাই নয়, অনেক সময় বোঝাপড়ার মাধ্যমে ধনী ব্যক্তিদের কাছ থেকে তারা সাহায্য সহযোগিতা নিয়েও চলাফেরা বা বসবাস করত। এই দুই শ্রেণীর মধ্যে আবার অনেক সময় সীমারেখা টানা সম্ভব হয় না। যেমন শহরবাসীর অনেক লোকজন দারিদ্র্যে কষাঘাত সহ্য করতে না পেরে মরুবাসী যাযাবর জীবনযাপন ধারণ করত। আবার মরুবাসী যাযাবররা অনেক সময় তাদের নিজস্ব তাড়নায় শহরে বসবাস করে থাকতো। এই জন্য দেখা যাচ্ছে যে এই দুইয়ের মধ্যে অনেক সময় পার্থক্য নিরূপণ করা সম্ভব হয় না। যাই হোক, আর বেশি আলোচনা করবো না, এখানেই আমি টানছি। আল্লাহ হাফেজ।